তার এতটুকু অনুতাপ নেই। যদি ভুল করেও বেরিয়ে গিয়ে থাকে সেটা প্রত্যাহার করার কি আছে? এটা তো বিজেপি বা কোনো রাজনৈতিক দল বা বিরোধী দলনেতা বা কোনো এমএলএ বা বিজেপির কোনো নেতার কাছে বা রাষ্ট্রবাদী সংগঠন সনাতন সংগঠনের কাছে আত্মসমর্পণ নয়, সমগ্র হিন্দু কমিউনিটির উপরে আপনি আঘাত করলেন। অর্থাৎ রাজনৈতিক তরজা এখন এই জায়গায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৃত্যুকুম্ভ বললেন। বিধানসভার কার্যবিবরণী থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য বাদ দেওয়ার দাবি জানিয়েছে বিজেপি, রাজ্যপালের কাছে আর্জি জানিয়েছেন। আবার রাজ্যপাল একেবারে মুখ্যমন্ত্রীর উল্টো শব্দ ব্যবহার করলেন। কি বললেন? মহাকুম্ভকে মৃত্যুঞ্জয় মেলা জানিয়ে রাজনৈতিক তরজা চলছে। কিন্তু আলোচনার শুরুতেই যে প্রশ্নটা দিয়ে আমি শুরু করব তা হলো, এতগুলো মানুষের যে মৃত্যু হলো, এতগুলো মানুষের যে জীবন চলে গেল, তার দায় কে নেবে এই রাজনৈতিক তরজার মধ্যে? দেখুন, উনি যেগুলো করছেন সেটা হচ্ছে ওনার উদ্দেশ্য হচ্ছে দুটি। একটি হচ্ছে উনি সনাতনীদের আঘাত করছেন এবং সনাতন ধর্মের অপমান করছেন, সেটা উনি ভোটের স্বার্থে করছেন। উনি মনে করছেন তাহলে আমার ভোট ব্যাংক খুশি হবে। একই সাথে ওনার এই চিন্তাটাও আছে যে সনাতনীদের ভোট ওনার দরকার, সেই জন্য ওনার এমএলএ এমপিরা গিয়ে সেখানে ডুব দিচ্ছে আর ভিডিও আর ফটো সোশ্যাল মিডিয়ায় পাঠাচ্ছে। তো একসাথে দুটো চলছে এই জন্যে যে ওনাকে দেখাতে হচ্ছে যে আমি হচ্ছে সনাতনীদের আঘাত করতে পারি এবং আমার হচ্ছে ভোট ব্যাংকটা যেন ঠিক থাকে। ওনার এমএলএ এমপিরা মনে করছেন যে ওখানে গিয়ে ডুব দিলে আমাদের সনাতনী ভোট কিছু আসতে পারে, আমাকে জিততে হবে। তো এইটা থেকে বলছি একটা কি বিষয় বলুন তো, কে কি শব্দ ব্যবহার করে কি করবে এখন তালিকা নিয়ে বসতে গেলে দেখা যাবে মোদি বলুন মমতা ব্যানার্জি বলুন, এটা বহু সময় বহু এমন কথা বলেছেন যে শব্দগুলোকে নিয়ে বিতর্ক হয়েছে। কিন্তু এইটা ঘটনা, এই যে পুরো ব্যাপারটাকে একটা ধর্মের অ্যাঙ্গেল থেকে দেখা হচ্ছে, কুম্ভের এই অব্যবস্থাপনায় যত মানুষের মৃত্যু হয়েছে, একজনও মুসলমান নয়, একজনও খ্রিস্টান নয়, একজনও ইহুদি নয়, একজনও এমনকি নাস্তিক নয়, প্রত্যেকে হিন্দু অথবা যেটাকে ইদানিং সনাতনী বলা হচ্ছে। যোগী আদিত্যনাথের জন্য এবং মোদি অমিত শাহর জন্য ধর্মপ্রাণ হিন্দু মানুষের মৃত্যু হয়েছে। এবং এরকম ঘটনা যে এরকম রিলিজিয়াস কোনো একটা বড় উৎসবে এর আগেও এই ধরনের স্ট্যাম্পিড বা মৃত্যুর ঘটনা ঘটেছে। ইদানিংকালে আমরা শুনছিলাম যে এর আগে কেরালায় হয়েছে, আরও কয়েক জায়গায় ঘটেছে। কিন্তু যেটা কখনো এর আগে ঘটেনি তা হচ্ছে সরকারের পক্ষ থেকে মৃতের সংখ্যা আড়াল করা, মৃতদেহের পোস্টমর্টম না করা, এমনকি মৃত্যু নিয়ে খবর করতে গেলে সাংবাদিককে গ্রেপ্তার করে জেলে ঢোকানো, যা কোনোদিন ঘটেনি, এক্ষেত্রে ঘটেছে। আর আমি খালি একটা কথা এখানে বলছি, দেখুন, এত সনাতনী এত হিন্দু সেন্টিমেন্টের কথা শুনি, ভোটের আগে শুনি হিন্দুদেরকে এক হয়ে ভোট দিতে হবে। তো হিন্দুরা খালি পোলিং বুথে গিয়ে এক হবে, কুম্ভমেলায় এক হবে না? সেখানে গরিব হিন্দুরা পায়ের তলায় চাপা পড়ে মরবে, আর বড়লোক হিন্দু আম্বানি তার ছেলেকে 10টা লোক মিলে এরকমভাবে জামা কাপড় কাচার মতো করে জলে চোবাবে। বড়লোক হিন্দুদের জন্য ভিভিআইপি লাইন, তারা হেলিকপ্টারে নামবে, হেলিকপ্টারে উঠবে, আর গরিব হিন্দু কখনো রেল স্টেশনে পায়ের তলায় চাপা পড়ে মরবে, কখনো স্ট্যাম্পিডে চানের সময় চাপা পড়ে মরবে। সুতরাং যারা এত হিন্দু মানুষের জন্য, যাদের এত প্রাণ কাঁদে, হিন্দুকে এক হতে বলছে, আপনারা গরিব বড় লোকে হিন্দুকে ভাগ করছেন কেন? ধর্মের উৎসবে হিন্দুদেরকে এক হতে দিন, সবার জন্য সমান ব্যবস্থা রাখুন, সবাইকে সমানভাবে বাঁচতে দিন, সবাইকে সমানভাবে পুণ্য অর্জন করতে দিন। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় শব্দটাকে নিয়ে আলোচনা চলতেই পারে। তাতে যদি কোনো মানুষ আঘাত পেয়ে থাকেন, তিনি কেন পেয়েছেন তিনি বলতে পারবেন, যিনি করেছেন তিনি কেন করেছেন তিনি বলতে পারবেন। কিন্তু এই যে রাজ্যপাল বলছেন এটা মৃত্যুঞ্জয় মেলা, আমরা কি দেখছি এখানে? গরিবের মৃত্যু হচ্ছে, গরিব হিন্দুর মৃত্যু হচ্ছে, বড়লোক হিন্দু আদানি আম্বানির মতো হিন্দুদের জয় হচ্ছে, তাদেরকে গিয়ে 10টা লোক মিলে কাপড় কাচার মতো করে জলে চুবিয়ে আনছে। আমি তন্ময়দা আসবো। শতরূপ ঠিক যে কথা বলছিল যে ধর্ম নিয়ে যে রাজনীতি সেটা বঙ্গে নতুন নয়, সেই তরজা চলছে। আমি তন্ময়দার কাছে যাবো। তন্ময়দা, যে পরপর ঘটনাগুলো ঘটলো, আমরা যদি একদম পরপর সাজাই, তারপরে যে এতগুলো মানুষের মৃত্যু হলো, এই যে রাজনীতি চলছে, এই রাজনৈতিক তরজা দিয়ে কি এই অব্যবস্থাপনার ছবি ঢাকা সম্ভব? দেখুন, আমাদের এখানে মুখ্যমন্ত্রীর ভোট আসলে মনে পড়ে উনি ব্রাহ্মণ, উনি হচ্ছে ওনাকে রাজনৈতিক মঞ্চে গিয়ে চণ্ডীপাঠ করতে হয়, ওনাকে রাজনৈতিক মঞ্চে সরস্বতী পুজোর মন্ত্র বলতে হয়, কারণ ওনাকে তখন প্রমাণ করতে হয় যেই ভোট হয়ে যায় উনি দুধটা খেয়ে নেন আর তারপরে লাঠিটা খেতে আরম্ভ করে হিন্দুরা। আর আপনি যে বলছেন এই তৃণমূল বাম, এরা কি একবারও বলছেন যে আমরা কিন্তু বলি না যে হজে কেন অতজন মারা গিয়েছে গিয়ে, সেখানেও তো ভারতীয়রা মারা গিয়েছে, সেখানে বাঙালিরা মারা গিয়েছে, কিন্তু তারা একটি কথা বলে না, তারা বলে কুম্ভ নিয়ে। আজকে প্রশ্ন হচ্ছে, আজকে কথা হচ্ছে মহাকুম্ভকে নিয়ে। এত বড় ইভেন্ট, এত রিলিজিয়াস আর এত বড় ইভেন্ট,
ওই দায়িত্ব কি হাজে মানে সৌদি আরেবিয়ার কিংডমের আছে? আমরা কি সৌদি আরেবিয়াকে বলবো, প্রশ্ন করব যে কুম্ভে লোক মারা যাচ্ছে, ভারতীয় লোক আমাদের বেঙ্গলের লোক কুম্ভ মেলাতে গিয়ে মারা যাচ্ছে, আমি সালমানকে জিজ্ঞেস করব, মোহাম্মদ বিন সালমানকে আমি জিজ্ঞেস করব যে কেন কুম্ভতে লোক মারা যাচ্ছে, তাই তো? আপনি এটাই বলতে চাইছেন? মোহাম্মদ বিন সালমানকে জিজ্ঞেস করব। দেখুন, প্রথম কথা হচ্ছে যে হজেও অব্যবস্থাপনার জন্য যে মানুষ মারা গেছেন, ডেফিনেটলি তার জন্য সৌদি অ্যাডমিনিস্ট্রেশন দায়ী। মুশকিলটা হচ্ছে পশ্চিমবাংলায় বিধানসভা ভোটের আগে মোহাম্মদ বিন সালমানকে প্রচার করতে আনা হয় না, যোগী আদিত্যনাথকে আনা হয় গভর্নেন্সের মধ্যে। আমি আপনার মাঝখানে কথা বলি, এটা সভ্যতা, অসভ্যতা করতে নেই, অসভ্যতা বাঙালিকে সভ্য হতে হয়, কথার মাঝখানে কথা বলতে নেই। আপনার মাঝখানে কেউ বলেনি অসভ্যতা করবেন না, অসভ্যতা করবেন না, আপনি আপনার কথার মাঝখানে কেউ বলেনি। দ্বিতীয় কথা হচ্ছে সাবরিমালার কথা, কেরালার কথা আমি নিজেই আগেরবার বলার সময় বলেছি, আমাকে অন্য কাউকে মনে করাতে হয়নি। আমি খালি বলেছিলাম একটা জায়গায় মৃত্যুর সংখ্যা লুকোনো হয় না, একটা জায়গায় হয়। 3 নম্বর কথা, দেখুন আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যেরও এই কারণে আমি অবশ্যই নিন্দা করব যে আপনি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে নিজের একটা ধর্মের খালি নয় জাতের পরিচয় দিচ্ছেন, ব্রাহ্মণ্যবাদকে এস্টাবলিশ করছেন এই বলে যে আমি ব্রাহ্মণ, অতএব আপনি বিরাট হচ্ছে বাকিদের থেকে একটু উঁচুতে আছেন। তবে আমি এটাও আপনাদেরকে বলি যে দেখুন, এই যে ধর্মের রাজনীতির টর্চ বেয়ারার কারা, ম্যাসকট কারা, এই শুভেন্দু অধিকারী যখন তৃণমূলে ছিলেন এনাকে আমরা দেখতাম ইমাম বরকতির সঙ্গে বসে হচ্ছে রমজান মাসে রোজা ভাঙতে। একেবারে এই ধর্মের রাজনীতির মধ্যে পড়ে কিন্তু একটা কথা কোথাও গিয়ে হারিয়ে যাচ্ছে, যে মানুষগুলোর প্রাণ চলে গেল, যারা তাদের আপনজনকে হারালেন, তাদের কথা কিন্তু কেউ বলছে না, তাদের দায়টা কে নেবে? তৃণমূল ইউপিএ 2 সরকারের থেকে সমর্থন প্রত্যাহারের পর 2012 সালের 22 সেপ্টেম্বর রাজ্যের জোট সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে নেয় কংগ্রেস। এ নিয়ে এবার কার্যত আক্ষেপ শোনা গেল বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতির গলায়। আমি কোনোভাবে মনে করি আরও বিচার বিশ্লেষণের প্রয়োজন ছিল। তার কারণ আমাদেরও তো মানুষ ভরসা করে ভোট দিয়েছিলেন 2011। আমার মনে হয় আরও পর্যালোচনার প্রয়োজন ছিল ছেড়ে আসার আগে। আমাদের কথার উপরে তো মানুষ ভরসা করে ভোট দিয়েছিল, তো মানুষের রায় নেওয়া দরকার ছিল। সেদিন সোনিয়া গান্ধী, প্রিয়রঞ্জন দাস মুন্সি, সেদিন নির্বাচন কমিশন, তাদের উপরে চাপ তৈরি করা বারে বারে পশ্চিমবঙ্গ থেকে, পশ্চিমবঙ্গের কংগ্রেসের নেতৃবর্গ, যে সেন্ট্রাল ফোর্স দিতে হবে, যে অফিসারকে নিয়োগ করা হয়েছিল সেই প্রথম বাংলা দেখলো যে পোলিং স্টেশনের সামনে সেন্ট্রাল ফোর্স দাঁড়িয়ে আছে। আর বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতিকে অধীর চৌধুরী পাল্টা মনে করিয়ে দিয়েছেন সেই সময় কিসের ভিত্তিতে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থেকে সরে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যে সভাপতি সে নিশ্চয়ই জানে একটা রাজ্য চলে কেন্দ্রের নির্দেশে, কেন্দ্রের মতামত না নিয়ে কোনো রাজ্য চলে না, আমরা কেন্দ্রের অধীন। শতরূপ, লড়াই তো তাহলে কঠিন হয়ে গেল, রীতিমতো নরম অবস্থান। শুভঙ্কর সরকারের যে আমরা একদম বক্তব্য শুনলাম, রীতিমতো তৃণমূলের ক্ষেত্রে একদম নরম অবস্থান। দেখুন, এখানে কংগ্রেসের কেউ থাকলে ওনারা বলতে পারতেন, ওনাদের 2 নেতার যদি সুর না মিলে, এখানে আমার কি করার আছে। তবে 2012 সালের ওই সময়টার ঘটনা আমার যতদূর মনে আছে, এখানে স্বপনদা বা বাকি যারা আছেন তারাও মনে করে বলতে পারবেন, কংগ্রেস কিন্তু ছেড়েছিল। থেকে বড় কথা বলা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে এক অর্থে দরজা দেখিয়ে দিয়েছেন, কেননা মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম কেন্দ্রের সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করেছিলেন যে রাজ্যের কংগ্রেস হয় তোমরা মন্ত্রিসভা ছেড়ে চলে যাও, নাহলে কদিন পরে আমি ক্যাবিনেট রিশাফল করে আমি আবার ইয়ে করে দেবো, এরকম একটা পরিস্থিতি তৈরি করেছিলেন আমার যতদূর মনে পড়ছে। আমি যদি ভুল হয় বাকিটা ধরিয়ে দেবেন। হ্যাঁ, দ্বিতীয় কথা আমি আমি যদি একটা কথা আমি শেষ করে নিতে পারি, দ্বিতীয় কথা হচ্ছে দেখুন, আমি এইটুকু মনে করাই 2011 সালের বিধানসভা ভোটের যেদিন রেজাল্ট বেরোচ্ছে 13ই মে, কংগ্রেসের সঙ্গে জোট করে তৃণমূল ক্ষমতায় এলো, সেই মুহূর্তে তখনও গণনা পুরো শেষ হয়নি, ছাত্র পরিষদের সভাপতি শুভঙ্কর চক্রবর্তীকে তৃণমূল কংগ্রেস থেকে ভাঙিয়ে কংগ্রেসে সামিল করলো। যাদের হাত ধরে আমি ক্ষমতায় আসছি, একই সঙ্গে তাদের দল ভাঙানোর প্রক্রিয়া সেখান থেকে শুরু করে উত্তর দিনাজপুর জেলা পরিষদ থেকে শুরু করে বারবার এই রাজনৈতিক তৃণমূল করে গেছে সেই সময়। এগুলো নিশ্চয়ই ওনারা মনে জানি না। এনিওয়ে, হ্যাঁ, আমার মনে হয় শুভঙ্কর সরকার বোধহয় সেই সময় 2012-তে কেন্দ্রের কংগ্রেসের উপর থেকে যখন তৃণমূল সমর্থন প্রত্যাহার করে নিল বা ওখান থেকে বেরিয়ে এলো, তারপর এখান থেকে কংগ্রেসের ওই সরকার থেকে বেরিয়ে যাওয়া ছাড়া আর কোনো পথও ছিল না। তো শুভঙ্কর সরকার যদি আজকে বলে পর্যালোচনা করা উচিত, তো ওনার এখানে সাংবাদিক সম্মেলনে না বলে রাহুল গান্ধী আর সোনিয়া গান্ধীর কাছে গিয়ে বলা উচিত ছিল সেই সময় তোমরা কেন এই ভুল করলে, তোমার পর্যালোচনা করা উচিত। আসল কথা কি বলছে আর কখন বলছে নিজেও জানে না, হয়তো ভাবছে তৃণমূলের সঙ্গে যদি আতাত করে 1-2 এমএলএ আমরা বের করতে পারি তো মহাশূন্য থেকে হয়তো কিছু পুণ্য অর্জন করতে পারবে। আজকে আমাদের নামটা ভুল বললাম, চক্রবর্তী, সৌরভ চক্রবর্তী হবে। আমাদের আজকে আনন্দ সকালের আলোচনা এখানেই শেষ।